কিন্তু সেদিন যেন কেমন একটু সন্দেহ হলো। ঘরের ভিতর থেকে মোষের মতো ভোঁস ভোঁস একটা শব্দ আসছে। কিসের শব্দ রে বাবা? আমি একটু থমকে দাঁড়ালাম। তারপর একটু একটু করে ঘরের দরজার দিকে এগোলাম। দরজার তালা খোলা, ভিতরে কেউ যেন ঢুকেছে। মামা নয় তো? কিন্তু ঘরের ভেতর তখন বেশ অন্ধকার। এই অন্ধকারে ওখানে মামা কি করবেন? কৌতূহল আর দমিয়ে রাখা যায় না। দরজার ফাঁকে এসে চোখ রাখলাম, আর যে জিনিস দেখলাম তা বোঝানো যায় না। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। এই চ্যানেলে আজ আপনার জন্য থাকছে বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প, ভুঁড়ির মহিমা। শুনতে থাকুন গল্পটি। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দোষের মধ্যে নকরি মামা কাঁচা লঙ্কা আর তেঁতুলের চাটনি দিয়ে ছাতু খেতেন। এবেলা ও বেলা ছাতুর মতো নাকি খাদ্য হয় না। খেতে খেতে আমাদের দিকে ছাতুর ডেলা একটু এগিয়ে দিয়ে বলতেন, কিরে খাবি একটু? খা না, খেয়ে ঢকঢক করে এক লোটা জল খেয়ে নে, দেখবি নিজেকে কত চাঙ্গা মনে হয়। ছাতু আবার একটা খাদ্য নাকি? আমরা সুদ করে কেটে পড়বার চেষ্টা করতাম। মামাও সঙ্গে সঙ্গে কপাত করে জামা টেনে ধরতেন। পড়াচ্ছিস কোথা? তোদের ভালোর জন্যই তো বলছিলাম, ছাতু খেলে গায়ে গতরে বল বাড়ে জানিস। বিহারিরা ছাতু খায় বলেই না ওদের গায়ে অত জোর, অত খাটাখাটনি করতে পারে ওরা। বাঙালি ছেলে মেয়েদের দেখ, ফু দিলে যেন উল্টে পড়ে। বললাম, তুমি খাচ্ছ খাও না মামা, ছাতু আমার একদম ভালো লাগে না। বটে, ঠিক আছে, যা পালা তাহলে। পালিয়েই বাঁচতাম। এসব হলো বছর দুয়েক আগের ঘটনা। নকরি মামাকে ছাতুর নেশাতেই পেয়ে বসলো। যত দিন যায় মামার ছাতু খাওয়া বেড়ে যায়। যত ছাতু খাওয়া বাড়ে তত তার ভুঁড়িও বাড়তে শুরু করে। ছাতুর সঙ্গে ভুঁড়ির যে এমন নিবিড় সম্পর্ক তা কে জানতো। দেখতে দেখতে জ্বালার মতো একটা মস্ত ভুঁড়ি হয়ে গেল মামার। এদিকে আবার হাত পা গুলো আগের মতোই সরু সরু। এমনিতে অবশ্য মামা হাইটে একটু ছোটখাটো মানুষ, কিন্তু ভুঁড়ি হয়ে চওড়ায় লম্বায় প্রায় একাকার হয়ে উঠলেন। তা হোক, ছাতুর লোক কি আর সহজে ছাড়া যায়? নকরি মামাও তেমনি। ভুঁড়ি হয়েছে তো কি, ডোন্ট কেয়ার ভাব দেখাতে শুরু করলেন। ভাবখানা এরকম যেন ভুঁড়ি যাদের নেই তাদের আছেটা কি শুনি। পৃথিবীর যত বীর বিক্রম পালোয়ান সবারই নাকি এসা ভুঁড়ি আছে। শোন, তাহলে তোদের সে মোক্ষম কথাটাই বলি, ভুঁড়ি নেই যার পোড়া কপাল তার। আমরা মনে মনে বলতাম, পাগল ছাড়া আর কি। কিন্তু নকরি মামার মুখের ওপর তো সব বলা যায় না, তাই চুপ করে থাকতাম। অবশেষে দেখতে দেখতে মামার ভুঁড়িটা যখন ময়দার বস্তার মতো বোম্বাস্টিক হয়ে উঠল, তখন মামা হাড়ে হাড়ে টের পেতে লাগলেন ভুঁড়ির কি মহিমা। অবশ্য মামাও তেমনি, মচকাবেন তবু ভাঙবেন না। তাই ভুঁড়ি নিয়ে যতই হাঁসফাঁস বাড়ুক, মামার মুখে তো ভুঁড়ির নিন্দা কখনোই নয়, ভুঁড়ির উপকারিতা আর বৈশিষ্ট্য নিয়ে নানা রকম গল্প ফেঁদে বসতেন আমাদের কাছে। বলতেন, ভুঁড়ি যদি হয় তাহলে আমার মতোই হওয়া উচিত। ওদিকে মহামায়া ভান্ডারের গোবর বাবুর ভুঁড়িটা একটু লক্ষ্য করবি, দেখবি বাঁদিকে একটু টাল খেয়ে গেছে। আর প্রাণ গোবিন্দ বাবুর ভুঁড়িটাও একটা ভুঁড়ি নাকি, মনে হয় যেন 50 নম্বরে একটা ফুটবল। অথচ আমার ভুঁড়িটা দেখ, মোগলাই পরোটার মতো ঘি চপচপে নরম, তাই না? আমরা হাত বুলিয়ে দেখতাম, মখমলের মতো নরম নরম। তাছাড়া আয়তনে এত বড় যে দু হাতে জড়িয়ে ধরেও বের পাওয়ার উপায় নেই। রে, ভালো না? খারাপ বলার উপায় আছে নাকি যে খারাপ বলবো? মামাকে খুশি করবার জন্য বলতেই হয়, দারুণ। বলতাম বটে, তবে এটাও বুঝতাম
মামা মুখে যতই ভুঁড়ি নিয়ে গর্ব করুন না কেন, ভুঁড়িটা যে ওকে বেকায়দায় ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। একদিন তো মিনমিন করে বলেই ফেললাম, এরকম একটা ভুঁড়ি নিয়ে তোমার চলাফেরা করতে কষ্ট হয় না মামা? কষ্ট? মামা হো হো করে একটু হেসে নিলেন। কষ্ট হয় না? দূর বোকা, কষ্ট আবার কি? ভুঁড়ি না থাকলে মানুষ কখনো ধীর স্থির হতে পারে? এই যে তোরা চোরকির মতো বন বন করে ঘুরিস, ডিগবাজি খাস, এটা কি ভালো নাকি? আমরা আর জবাব খুঁজে পেতাম না, চুপ করেই তাকিয়ে থাকতাম। মামা তখন সুযোগ বুঝে তার ভুঁড়ির মহিমা বোঝানোর চেষ্টা করতেন। ভুঁড়িওয়ালা মানুষ মানে সমাজে তার একটা বিশেষ মর্যাদা থাকে, ছোট বড় সবাই তাকে সমীহ করে, বুঝলি? আর একটাকে লোককে তো কেউ পাত্তাই দিতে চায় না, তাই না? কথাটা যে খুব একটা মিথ্যে তাও নয়। আমরা চুপ করেই থাকি। মামা বললেন, জানিস এখন আমার ভুঁড়িটার ওজন কত? কত? তোরা তো আমার অঙ্কে কাঁচা, তাও বলছি শোন। আগে যখন আমার ভুঁড়ির নামগন্ধ ছিল না, তখন ওজন ছিল, মানে ভুঁড়িহীন আমার দেহর ওজন ছিল 36 কেজি। আর এখন ভুঁড়ির কল্যাণে আমার ওজন দাঁড়িয়েছে 102 কেজি। অর্থাৎ কিনা 102 মাইনাস 36 কর, তাহলেই ভুঁড়ির ওজন পেয়ে যাবি। অঙ্কের ব্যাপার এলেই বরাবর আমরা গুটিয়ে যেতাম, তবু মনে মনে হিসেব করতে শুরু করলাম। মামা বললেন, বুঝেছি, অঙ্কে তোরা সব লাড্ডু পাওয়া ছেলে, হিসেবটা আমি করে দিচ্ছি শোন। 102 মাইনাস 36 ইজিক্যাল টু 66 কেজি। বুঝলি কিছু? 66 কেজি? আমাদের দু চোখ যেন কপালে উঠে নাচতে থাকে। অবাক হওয়ার কিচ্ছু নেই, ভুঁড়ির ওয়ার্ল্ড রেকর্ড এখনো রয়েছে চীনাদের হাতে, ওটা বিট করার কথা ভাবাই যায় না। ওয়ার্ল্ড রেকর্ড মানে কত? শুনলে চমকে যাবি, 256। সে তুলনায় আমারটা তো নস্যি, তাই না? কি যে বলবো ভেবে পাই না। ভয় ভয় বললাম, তুমি কি ওয়ার্ল্ড রেকর্ড করার কথা ভাবছো নাকি গো মামা? মামা হাসলেন। ভাবখানা এরকম যেন কেবল ছাতু খেয়েই যদি ওয়ার্ল্ড রেকর্ড করা যেত, তাহলে ইন্ডিয়া থেকে অনেক আগেই রেকর্ড হয়ে যেত। কেবল ছাতু খেয়েই ওসব হয় না রে, সঙ্গে সঙ্গে চুপচুপে করে ঘি খাওয়া যেত, তাহলে একটা কথা ছিল। এমন সময় মুখ দিয়ে বেফাঁসি বেরিয়ে এলো, যদি কিছু মনে না করো মামা, একটা কথা বলবো। মামা কুতকুতে চোখে তাকালেন। কি কথা? বল না বল। বলেই ফেললাম, এরপরও যদি ভুঁড়িটাকে আরো বাড়াও তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। বিপদ? কি বিপদ? হয়তো দেখবো আমরা একদিন ফটাস করে তোমার ভুঁড়িটা ফেটে গেছে। মামা হো হো করে হেসে উঠলেন। তারপর হাসতে হাসতেই বললেন, ফাটলেই হলো? এত সোজা নাকি রে? আমি যে নিয়মিত ভুঁড়ি সাধনা করি, তা জানিস? সকাল বিকেল এই ভুঁড়িকে কত যত্ন আত্তি করতে হয়, সেটা তোরা কি বুঝবি রে? ভুঁড়ি সাধনা? সেটা আবার কি জিনিস মামা? সব জিনিস কি এত অল্প বয়সে বোঝা যায়? আগে আমার মতো ভুঁড়ি তৈরি কর, তবে না বুঝবি। আমরা কেমন মিয়ে গেলাম। ভুঁড়ি সাধনা ব্যাপারটা কি তাকে জানে। তবে লক্ষ্য করতাম সকালে বিকালে মামা যেন কোথায় উধাও হয়ে যান। তবে কি ওই সময়টাতেই মামা সবার চোখের আড়ালে কি সাধনা টাধনা করেন নাকি? ভুঁড়ি সাধনা কথাটা মাথার মধ্যে ঘুরতেই লাগলো। যেভাবেই হোক ব্যাপারটা না জানা পর্যন্ত যেন পেটের ভাতই হজম হবে না। এইভাবে দিন কয়েক কেটে গেল। একদিন সকালবেলা দাঁত মেজে মুখ ধুয়ে পড়ার ঘরে পড়তে বসেছি, হঠাৎ দেখি শর্টস আর কিডস পরা নকরি মামা হন হন করে বাড়ির দিকে এগোচ্ছেন। সারা গা ঘামে ভেজা, যেন পুকুরে ডুব দিয়ে এইমাত্র এসেছেন। অবাক না হয়ে পারি না, জীবনে কখনো মামাকে এত সকালে উঠতে দেখিনি। তবে আজ উনি কোথায় গিয়েছিলেন? তাছাড়া খালি গা, কারো বাড়িতে যদি যাবেন তো খালি গায়ে কেন? আমি এগিয়ে গেলাম। কোথায় গিয়েছিলে মামা? মামা বাঁকা চোখে একটু তাকালেন।
কোথায় আবার, মর্নিং ওয়াক করে এলাম। ভোর 4টায় বেরিয়েছিলাম। ভোরের বাতাসে বেরোলে আয়ু বৃদ্ধি হয় জানিস। তাহলে কাল থেকে আমাকেও নিয়ে চলো না মামা, আমিও তোমার সঙ্গে মর্নিং ওয়াক করব। তা করতে চাস কবি, তবে বুঝলি মর্নিং ওয়াক করতে সারা রাস্তায় যে বকর বকর কবি সেটা হবে না কিন্তু। একেবারে স্পিকটি নট হয়ে হাঁটতে হবে। ঠিক আছে, তাই করব। আসলে আমার উদ্দেশ্য হলো মর্নিং ওয়াকের নাম করে মামা কোথায় যায় সেইটা দেখতে হবে। বললাম, তাহলে কাল ভোর 4টের সময় উঠে রেডি থাকবো মামা, একসঙ্গেই বেরোবো। মামা হাসলেন। আরে ওর তো আগে, তারপর দেখা যাবে। কপাল ভালো, পরদিন সকাল পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না। সেই দিনই সন্ধে নাগাদ ভুঁড়ি সাধনার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল আমার কাছে। তখন সবে সন্ধে হয়েছে, কি একটা কাজে যেন ছাদে উঠে এসেছিলাম। চিলেকোঠার দিকে চোখ পড়বার কথা নয়, ও ঘরে 12 মাসই তালা চাবি লাগানো থাকে। বাইরের কোনো লোকজন এলে তবে ওই ঘরটা খুলে বিছানা টিছানা পাতা হয়। কিন্তু সেদিন যেন কেমন একটু সন্দেহ হলো। ঘরের ভিতর থেকে মোষের মতো ভোঁস ভোঁস একটা শব্দ আসছে। কিসের শব্দ রে বাবা? আমি একটু থমকে দাঁড়ালাম। তারপর একটু একটু করে ঘরের দরজার দিকে এগোলাম। দরজার তালা খোলা, ভিতরে কেউ যেন ঢুকেছে। মামা নয় তো? কিন্তু ঘরের ভেতর তখন বেশ অন্ধকার। এই অন্ধকারে ওখানে মামা কি করবেন? কৌতূহল আর দমিয়ে রাখা যায় না। দরজার ফাঁকে এসে চোখ রাখলাম, আর যে জিনিস দেখলাম তা বোঝানো যায় না। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। দেখি নকরি মামাই মেঝেতে চিত হয়ে শুয়ে হাত পা গুটিয়ে কেমন একটা ভঙ্গি করে পড়ে আছেন। পরনে একটা লেঙ্গুটি ছাড়া কিচ্ছু নেই। ভুঁড়ি পেঁচে শক্ত করে একটা কাপড়ে ফেটটি বাঁধা। মাঝে মাঝে পা দুটো ভাঁজ করে এনে ভুঁড়ির ওপর চাপ দেওয়ার চেষ্টা করছেন, আর সেই সঙ্গে মোষের মতো শব্দ। ইস, ঘামে একেবারে জবজবে হয়ে গেছেন মামা, মেঝেটা জলে সপসপে। এটাই কি মামার ভুঁড়ি সাধনা নাকি? তবু ভালো, আমরা ভেবেছিলাম কি নাকি। হাঁ করে তাকিয়ে থাকি মামার দিকে। ভুঁড়িওয়ালা মানুষের যে কি কষ্ট হাড়ে হাড়ে যেন টের পেতে থাকি। হঠাৎ দেখি মামার চিত হওয়া দেহটা কাত হওয়ার চেষ্টা করছে। কিন্তু অত বড় ভুঁড়ি নাড়ানো কি সোজা কথা নাকি? অনেক কায়দা কষ্ট করে শেষ পর্যন্ত একটু কাত হলেন। তারপর বিকট একটা শব্দ করে একেবারে উপর। ভুঁড়িটা এবার ব্যাঙের পেটের মতো অদ্ভুত হয়ে রইল। খানিকক্ষণ ওই অবস্থায় পড়ে থেকে মামা যেন দম নিচ্ছিলেন। তারপর আবার হাত পা নাড়তে দেখা গেল, কিন্তু বেশিক্ষণ নয়। মামা আবার গোঁত্তা খেয়ে চিত হলেন। আর মামার এ সময় কেমন যেন একটু সন্দেহ হলো। কে রে ওখানে? আমি ভাবলাম পালিয়ে যাই, কিন্তু সেটা কি উচিত হবে? বললাম, আমি মামা। তা ওখানে কি করছিস? নিচ থেকে একটা আলো নিয়ে আয় যা। এ ঘরে বাল্বটা সেই কবেই থেকে ফিউজ হয়ে আছে, কেউ আর পাল্টাবার নামই করে না। নিচে নেমে গিয়ে আলো নিয়ে আসতে যেটুকু সময়, মামা ততক্ষণে জামা কাপড় পরে একদম ফিট। বোঝবার উপায় নেই যে লেঙ্গুটি পরে মামা এতক্ষণ ভুঁড়ি সাধনা করছিলেন। কি ব্যাপার বল, ছাদে উঠে কি করছিলি? কিছু না মামা, এমনি একটু উঠেছিলাম। বুঝেছি, আমার ভুঁড়ি সাধনা দেখতে এসেছিলি তাই না? সাধনা দেখে আর কি করবি, ভুঁড়িটাই দেখ। এরকম ভুঁড়ি দেখেছিস কখনো? তোদের গোবর বাবুর ভুঁড়িটার দিকে তো তাকানোই যায় না। আর প্রাণ গোবিন্দ বাবুর ভুঁড়িটা একটু পরের হলেও ওই ধরনের ভুঁড়ির কি কি ডিফেক্ট তা বোঝাতে শুরু করলেন। আমি জিজ্ঞাসা করলাম, ওরা ভুঁড়ি সাধনা করে না মামা? মামা আমার দিকে একটু চোরা চোখে তাকালেন, বললেন, কে জানে, হয়তো করে। তবে বুঝলি, ভুঁড়ি হওয়ার সঙ্গে সঙ্গে যদি সাধনাটা করা যায় তাহলে হাতে হাতে ফল পাওয়া যায়। আমার একটু দেরি হয়ে গেছে ঠিকই, তবে আমি তো ফলের আশায় কাজ করি না, কাজটাই আসল কথা। ফল কি হবে সেটা ভেবে কোনো লাভ আছে বল? প্রশ্ন করলাম, তুমি আর আজকাল ছাতু খাও না মামা? ছাতু? ছাতু খাবো না বলিস কি রে? আরে কদিনই বা বাঁচবো বল, খেয়ে তো নি। কাঁচা লঙ্কা আর তেঁতুল জল দিয়ে ছাতু মাখা কখনো ছাড়া যায়? এ কথা বলার পর আর কিচ্ছু বলার থাকে না।
আমি মামার তেল চুকচুকে ভুঁড়িটার দিকে তাকিয়ে থাকলাম। মনে মনে বললাম, ভুঁড়ি সাধনায় তুমি জয়লাভ করো মামা, তোমার এই কষ্ট আর আমরা সহ্য করতে পারি না। শুনছিলেন বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা মজার গল্প ভুঁড়ির মহিমা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল এই সময়ে এই চ্যানেলে আপনার জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।